বাস্তবতা, এটাকে বৈষম্য বলতে পারি আমরা। এবং 24-এর অভ্যুত্থানের কথা এসেছে, স্যার বলে গেছেন, অভ্যুত্থানটা তো হলো বৈষম্য দূর করার জন্য। বৈষম্য হলো এই অভ্যুত্থানের কোর ভাবাদর্শ, সবাইকে সংঘবদ্ধ করেছে বৈষম্য কথা। কিন্তু অভ্যুত্থানের পর যে 10টা কমিশন হলো, বাংলাদেশের সবচেয়ে বৈষম্যের শিকার জনগোষ্ঠী কারা? শ্রমজীবী মানুষ, দালিতরাই তো। দালিতদের নিচে তো আর কিছু নাই বাংলাদেশে। দালিতদের নিয়ে কিন্তু কোনো কমিশন হলো না, কেউ দাবিও তুললো না। কৃষি নিয়েও হয় নাই, শিক্ষা নিয়ে হয় নাই, সেগুলো বলা হয়। কিন্তু দালিতদের নিয়ে, অর্থাৎ সবচেয়ে বৈষম্যের শিকার যারা, যারা অগ্রাধিকার পাওয়া দরকার ছিল, যাদের কথা সবার আগে আসা উচিত ছিল, যাদের জীবনে সবার আগে পরিবর্তন হওয়া প্রয়োজন ছিল, তাদের নিয়ে কিন্তু কোনো কমিশন হলো না। আমাদের ট্র্যাজেডি শুরু আসলে 6 আগস্ট। আমাদের একটা ট্র্যাজেডি শুরু হয়েছিল 1972 সাল থেকে। আমাদের সমস্ত কথাবার্তা 1971 থেকে, কিন্তু 72-এই যে আমরা মানে আমাদের মুক্তিযুদ্ধের মূল লক্ষ্যটা থেকেই বিচ্যুত হয়ে গিয়েছিলাম, সেটা কিন্তু আলোচনা। এগুলোকে যাতে অধিকারের রূপ দেওয়া হয়, মৌলিক অধিকার রূপ দেওয়া হয়, সেই কথাগুলো আমরা সংস্কার কমিশন থেকে পেয়েছি। এগুলো আলটিমেটলি হবে কি হবে না, এটা আমাদের উপরে নির্ভর করে, রাজনৈতিক দলের উপরে নির্ভর করে। কিন্তু বক্তব্যটা অন্তত সামনে চলে এসছে এবং সুপারিশ আকারে চলে এসছে। শিক্ষার বিষয়টা বলা হয়েছে যে কিভাবে অনেকে ঝরে পড়ছে, বাচ্চারা ঝরে পড়ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ইউনিভার্সিটি পর্যন্ত অনেকে ঢুকতে পারছে না। কিন্তু এখানে দেখেন কিছুটা আশার আলো আছে। শুরু থেকে অনেক আমাদের যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে, সেখানে কিন্তু কোটার ব্যবস্থা দেওয়া ছিল। কোটার ব্যবস্থা ইতিমধ্যেও তৈরি হয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু এখন পর্যন্ত বোধহয় দলিত হরিজনদের জন্য একেবারে কোনো কোটা তৈরি করেনি। কিন্তু আজকে আমাদের সামনে ইউজিসির একজন সদস্য আছেন, ওনার না করেন নাই কিছু, এখনো জানি, আপনি বলে দিচ্ছেন, কিন্তু করতে তো পারেন। আপনার এখনো ক্ষমতা আছে এই ব্যাপারে কোনো কিছু বলা বা করা। আপনি পরে বলবেন। আচ্ছা, এখনই বলেন। হ্যাঁ, পুরোপুরি কোটা বিরোধী এবং কোটা বাতিলের, কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা যে প্রয়োজন, যার জন্য আমি রাজনৈতিক সংস্কৃতির কথা বললাম, এবং যারা এই আন্দোলনের অগ্রভাগে ছিল তাদের মধ্যে এই বিবেচনা বোধটা কাজ করছে না, এবং ওই স্পষ্টতা না থাকার কারণে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু নতুন ধরনের সংকটে পড়েছে। এখন ইউজিসির যে সমস্যা, আমি ইউজিসির পরিচয় নিয়ে কিন্তু এখানে আসিনি, কিন্তু ইউজিসির যে সমস্যা, ইউজিসিকে আমি বলি নক দাথিন একটা সংগঠন, এবং আমরা হচ্ছে এটাকে ইন্ডিয়ার ইউজিসিকে বলা হয় সুপারিশ রাজ। আমরা হচ্ছে ওই সুপারিশ রাজের মতোই, শুধু সুপারিশ করতে পারি, কিন্তু মূল পলিসি চেঞ্জটা করতে হবে সরকারকে। সরকার যদি পলিসি চেঞ্জটা করে তখন আমরা হচ্ছে বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি, কিন্তু আমাদের ওই স্বাধীনতাটা নাই যে এই পলিসি শিফট আমরা করতে পারি। সেই ক্ষেত্রে ইউজিসির রিফর্মও নেসেসারি। এটা হচ্ছে না না, এটা একেবারে ঠিক করা যেতে পারে। এবং আপনি খুব একদম প্রাসঙ্গিক একটা বিষয় বলেছেন, যেটা আমি আসতে চাচ্ছিলাম, যে কোটার ব্যাপারটা। আজকেও আমাদের পেপারে দেখলাম যে কোটার দাবিটা তোলা হয়েছে খুবই যৌক্তিকভাবে। এবং কোটার, আমরা সবাই জানতাম যে কোটার বিরোধী আন্দোলনটা কোটা সংস্কার আন্দোলন, এটা কোটা বাতিল আন্দোলন মোটেও ছিল না, এবং বারবার এটা বলা হয়েছে। আমরা সর্বোচ্চ যে রায়টা আদালত থেকে পেয়েছিলাম, যদিও সেটা নাটকীয়ভাবে, এবং সেটা নিয়ে আরও অনেক সমালোচনা অন্য এক সময় আমরা করতে পারি, আজকে বোধহয় সেই সময়টা না, সেখানেও কিন্তু শেষমেশে যে রায়টা দেওয়া হয়েছে সেখানে তো কোটা রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো গেজেট বা কোনো কিছু দেখি নাই যেগুলো বাতিল করা হয়েছে। তো কোটা এখনো আছে এবং কোটা সবসময় থাকা উচিত। কোটার একটা যুক্তি আছে। বিষয়টা হচ্ছে কোটা কার জন্য এবং কিভাবে। কোটা তো একটা একদম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা প্রক্রিয়া, সমতা তৈরি করার জন্য যে কোনো সমাজে যারা পিছিয়ে পড়া আছে যে কোনো কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, ঐতিহাসিক কারণে, তারা যাতে একই কাতারে আসতে পারে তাদের জন্য কোটা তৈরি করতে হয়। এবং কোটা পাবলিক ইনস্টিটিউশনে হতে পারে, সরকারি প্রতিষ্ঠানে হতে পারে, বেসরকারি প্রতিষ্ঠানে হতে পারে। এটা একটা নীতিগত ব্যাপার, এবং নীতিটা যদি অ্যাডপ্ট করা যায় তাহলে সেইভাবে কিন্তু ব্যবস্থা নেওয়া সম্ভব। সো আমার মনে হয় না যে কোটা বাতিলের সেই জায়গাটাতে আমাদের কোনোভাবেই থাকা উচিত। কোটা কার জন্য, কোথায়, কিভাবে হবে। এবং যেটা আমরা শুনেছি, পড়েছি, দেখেছি সবাই, যে দলিত হরিজনরা অবশ্যই সবচাইতে
সবচেয়ে সুবিধা বঞ্চিত অবস্থায় আছেন, এবং হরিজন দলিতদের মধ্যে হয়তো নারীরা আরও সুবিধা বঞ্চিত অবস্থায় আছেন তাদের মধ্যে। সো দুইভাবে কিন্তু তাদের জন্য কোটা হওয়া উচিত, এবং কোথায় কারা কিভাবে সুবিধা বঞ্চিত সেটা বুঝে সেটার একটা সঠিক শুমারি করে গবেষণা করে তারপরে কোটার ব্যবস্থাগুলো হতে পারে। এর বাইরে আমরা আজকে বাসস্থানের বিষয় নিয়ে অনেক কথা উঠেছে, এবং আমারও সুযোগ হয়েছে আজকে অ্যাডভোকেট উৎপল দত্ত এখানে আছেন, উনি যে দায়িত্ব নিয়ে উনি এবং আরও কয়েকজন মিলে যে দায়িত্ব নিয়ে মিরন জিল্লার কলোনি যখন উচ্ছেদ হচ্ছিল, তারা যেভাবে ঝাঁপিয়ে পড়লেন, নেমে পড়লেন এবং আদালতের কাছে শরণাপন্ন হলেন সেই উচ্ছেদ অভিযান বন্ধ করার জন্যে, সেটাও কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয় যে এই যে এক হওয়ার বিষয়টা কীরকম। আমরা যারা সুবিধা বঞ্চিত সম্প্রদায় তারা এক হলাম, তারা নিজেদের কথা বললাম না, আপনারা বলবেন, কিন্তু তাদের পাশে তো অন্যদের দাঁড়াতে হয়। ওই সময় আমরা কি দেখলাম, এমন একটা পরিস্থিতি তখন বাংলাদেশের সব জায়গায় সবার জন্য যে অবস্থা ছিল প্রায়, যে কোনো সুবিধা বঞ্চিত কোনো জনগোষ্ঠীর জন্য কোনো কিছু আদায় করতে হলে সেটা প্রতিবন্ধী ব্যক্তি হোক, দলিত জনগোষ্ঠী হোক, ইভেন কোনো ক্ষেত্রে সমতলের আদিবাসীদের জন্য হোক, সেখানে আবদারের ভাষা ছাড়া কোনো ভাষা ব্যবহার করা যেত না। আপনি একটু হাত পেতে এরকম করে চাইতেন যে সরকার মহোদয়, আজকে ওনারা আছেন সরকার মহোদয়ের প্রতিনিধি, কিন্তু আমরা একটু অন্য ভাষায় কথা বলছি, হাত পেতে বলতে হতো যে আমাদের জন্য দয়া করে এটা করে দেন, তারপর আমরা বলতাম ধন্যবাদ দিচ্ছি, অনেক ধন্যবাদ, যা পেয়েছি সেটা নিয়ে আমি চলে যাব। সো মিরন জিল্লা যখন উচ্ছেদ হয় তখন সেরকমই একটা পরিস্থিতি ছিল, যাদের হয়তো আরও উচ্চস্বরে নিজেদের কথা বলা উচিত ছিল সেরকম হয়তো পরিবেশ ছিল না তাদের জন্য, এবং তারা কথা বললে হয় তারা আরও অনেক বেশি বিভিন্নভাবে হয়রানির শিকার হতেন। সেই অবস্থায় উৎপল দত্ত এবং আরও দুইজন মিলিয়ে, বিশ্বাস উৎপল বারবার এটা ক্ষমা করবেন, উৎপল এবং আরও দুইজন মিলিয়ে সেখানে নামিয়ে পড়লেন, কোর্টের কাছে গেলেন, এবং ওনারা সেটাই বললেন যে আমার সংবিধান কিন্তু আমাকে অধিকার দিচ্ছে, এবং সেটা সেই অধিকার সকলের জন্য যেটা প্রযোজ্য, আইন বহির্ভূতভাবে কোনো কিছু আমার সাথে রাষ্ট্র করতে পারবে না।